নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। কাজী অফিসে বসে আছে ইহান। সামনেই তার কাবিনের কাগজ আর পেছনে আরিহার বডিগার্ড ওর মাথায় পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। পাশে আরিহা পৈশাসিক হাসি হাসছে। আরিহা এইবার ইহানের গালে হাত রাখে, বলে ওঠে, সাইনটা করো ইহান বেবি, সাইন করা ছাড়া তোমার কাছে আর কোনো পথ নেই। বাঁকা হেসে ইহান এক ঝটকায় আরিয়ার হাত সরিয়ে দিয়ে ওর দিকে রক্তিম বর্ণে চোখে তাকায় আর হুঙ্কার দিয়ে ওঠে, আমি তোমায় কখনোই বিয়ে করব না। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। আই হ্যাভ নো প্রবলেম। বলেই মুখ ঘুরিয়ে নেয়। তখনই পাশে বসা আজমির সাহেব তেতে উঠে বলেন, এইখানে তোকে তোর মর্জি জানার জন্য আনা হয়নি। আমার মেয়ে যা চাইবে ঠিক তাই হবে, তাই বিয়ে তো তোকে করতেই হবে। তিনি আর কিছু বলতে নিবেন এর আগেই আরিহা চোখের ইশারায় আজমির সাহেবকে চুপ করতে বলে আরিহা এবার বাঁকা হেসে বলে, ইহান বেবি, তুমিও না ঠিক আমার মতোই ঘাটতারা, সহজে কোনো কথা বুঝতেই চাও না। কিন্তু যেমন সব সমস্যার সমাধান আছে, ঠিক আমার কাছেও তোমার এই নাকে হ্যাঁ করার ফর্মুলা আছে। ওয়েট, দেখাচ্ছি। এই বলে আরিহা নিজের মোবাইলে কি যেন ঘাটতে থাকে। ইহান এইবার সন্দেহ দৃষ্টিতে আরিহার দিকে তাকায়। আরিহা একটা ভিডিও অন করে ইহানের সামনে ধরে বলে, এখনো কি তোমার উত্তর না বেবি? ইহানের একের পর এক জিনিস ভেঙেই চলেছে, যার ফলে রুমের অবস্থা প্রায় নাজেহাল। গায়ে থাকা লেমন কালারের টি শার্টটি ঘামে ভিজে শরীরের সাথে লেপটে গিয়েছে। চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে, মুখটা লাল বর্ণ হয়ে এসেছে, চোখ দিয়ে যেন অগ্নির শিখা বের হচ্ছে। তার এটা ভাবতেই রাগে মাথা ফেটে যাচ্ছে যে কিছুক্ষণ আগেই তার বিয়ে হয়ে গিয়েছে, তাও আবার তার সাথে, যাকে কিনা ইহান সবচেয়ে বেশি ঘৃণা করে। ইহান এইবার আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আরিহার দিকে তার সেই অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে, যেন এখনই এই চোখ দিয়ে আরিহা নামক মানবকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। কিন্তু তাতে আরিহার কোনোই হেলদোল নেই। সেই আপন মনে নিজেকে আয়নায় দেখেই চলেছে। পরনে তার সাদা লেহেঙ্গাটি বারবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যেন এইটি এখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অন্যদিকে তাকানোর বিন্দু মাত্র সময় পর্যন্ত নেই আরিহার। এমন খামখেয়ালি ভাব দেখে ইহানের রাগ যেন অষ্টম আকাশে পৌঁছে যায়। সে মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। ঠিক এমন সময় আরিহা ইহানের সামনে এসে ওর গলা জড়িয়ে ধরে মিষ্টি কণ্ঠে বলে, আমাকে আজ সেই লাগছে তাই না? একদম আসমান থেকে নামা কোনো হুড়ের মতো। ইহান এবার নিজের রাগ সংযত রাখতে না পেরে আরিয়াকে সজোরে ধাক্কা দেয়। আরিয়া তাল সামলাতে না পেরে কিছুটা পিছে চলে যায়, আর নিচে পড়া থাকা গ্লাসের টুকরোটাও ওর পায়ে গেঁথে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো আরিয়া টু শব্দ পর্যন্ত করলো না। ওর মুখে তখনও একটা মিষ্টি হাসি ঝুলে আছে। ইহান চেঁচিয়ে বলে, আই ওয়ান্ট ডিভোর্স। তোমার মতো মেয়ের সাথে এক ছাদের নিচে থাকার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আমি আমার বাসায় যেতে চাই। সো আই এম গোয়িং বাই। ইহান এগুতেই নিবে, তখন আরিয়া মুচকি হেসে বলে, তার হচ্ছে না ইহান বেবি, তোমার না চাওয়া সত্ত্বেও তোমায় এখন আজীবনের জন্য আমার সাথে থাকতে হবে, আর এইভাবেই থাকতে হবে। তুমি যে আহিরার জালে ফেসে গিয়েছো। মানে? অবাক করা চোখে বলল ইহান। মানে হচ্ছে তুমি কাবিননামার সাথে একটা কন্ট্রাক্টে সাইন করেছো যে আমি তোমায় না ছাড়ার আগ পর্যন্ত তুমি আমায় ছাড়তে পারবে না। এমনকি তুমি যদি আমার থেকে দূরেও যাওয়ার চেষ্টা করো, তখন আমি তোমার একমাত্র প্রিয় বোনের সাথে যা ইচ্ছা তা করতে পারি। আই নো এখন তুমি প্রমাণ চাইবে, তাই আগে থেকে সব রেডি করে রেখেছি। জাস্ট আ মিনিট। এই বলে আরিহা বিছানায় পড়ে থাকা ব্যাগ থেকে একটা কাগজ বের করে ইহানের সামনে ধরে। ইহান দ্রুত সেই কাগজ হাতে নিয়ে পড়তে শুরু করে। পড়া শেষে ইহান কিছু বলতে যাবে তার আগে আরিহা বলে ওঠে, আই নো এখন তুমি ষাঁড়ের মতো চেঁচাবে,
তারপরে এই কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে আর বলবে প্রমাণ নেই, তাই তো? যা ইচ্ছে করতে পারো, আই ডোন্ট কেয়ার, বিকজ আই এম নট ডাম্বো, ওকে? I have the original one, so you can carry on. By the way, আমার এখন শাওয়ার নেওয়া উচিত, so I am going. Bye. এই বলে আরিহা নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে আর ইহান এইদিকে রাগ ফুঁসতে থাকে, হাতে থাকা গ্লাসটা দুমড়ে মুচড়ে ছুঁড়ে মারে। আরিয়া ওয়াশরুম থেকে আসতেই ইহান আরিহাকে দেয়ালের সাথে চেপে ধরে আর কটমট করতে করতে কিছু বলতে নিবে তার আগেই আরিহা ইহানের গলার টান দিয়ে ধরে নিজের মুখের সামনে এনে বলে, বা বেবি, তুমি দেখি বেশ রোমান্টিক মুডে আছো। বউকে কাছে পেয়ে বুঝি তোমার আর তর্স হইছে না? ইস, কত ভালোবাসো আমায়। আমি তো জানতামই তুমি আমায় অনেক বেশি ভালোবাসো, তাই তো এখন তুমি আমার এত কাছে। আরিহার কথায় যেন ইহানের শরীরে আগুন জ্বলে ওঠে। সে রাগে আরিহাকে পাশ দিয়ে ধাক্কা মেরে চেঁচিয়ে বলে ওঠে, আমি তোকে ভালোবাসি না, এই কথা কি তোর মাথায় ঢোকে না? আগেও বলেছি, এখন আবারও শেষবারের মতো বলছি, আমি যা করেছি শুধুমাত্র প্রতিশোধ নিতে। তোর জন্য আমার মনে বিন্দুমাত্র জায়গা নেই, বুঝলি? তুই যাই করিস না কেন, কোনো দিন আমার মনে জায়গা করতে পারবি না, বিকজ আই জাস্ট হেট ইউ। কথাটি বলেই ইহান গটগট করে রুম থেকে চলে যায়। আরিয়া ইহানের যাওয়ার দিকে তাকিয়ে এক রহস্যময়ী হাসি দেয়। সেই রহস্যময় হাসি মুখের মধ্যে বিরাজমান রেখেই বলে, কথায় আছে ভালোবাসা দিয়ে ভালোবাসতে শেখাতে হয়, কিন্তু আমি ঘৃণা দিয়ে ভালোবাসার সেই বিষাক্ত বীজটি বুনবো। আরিয়া এবার রকিং চেয়ারে বসে হেলান দিয়ে শুয়ে পড়ে। চোখে তার এক অন্য রকম চাহনি, সেই চাহনিটি বোঝা বড়, তাই ঠোঁটে এক রহস্যময় হাসি। আরিয়া সেই হাসি ঠোঁটে বিরাজ রেখে বলতে থাকে, আমি তোমাকে আমার জীবনের সাথে জড়াইনি, বরং তুমি স্বেচ্ছায় এসে আমার জীবনের সাথে নিজেকে জড়িয়েছো। আমার মনে ভালোবাসা নামক বিষাক্ত বীজটি বপন করেছো, আমার অন্তরালে তুমি নামক বস্তুটিকে বসিয়েছো। যেই তুমি এত কিছু করেছো, এখন সেই তুমি আমার থেকে দূরে যেতে চাচ্ছ? না, এইটা তো আমি হতে দিতে পারি না। কেননা যে তোমার সাথে যে আমার আরো অনেক হিসাব বাকি আছে। তুমি যা করেছো তার শাস্তি তো তোমায় পেতেই হবে ইহান, তাও আবার আমার স্টাইলে। সেই শাস্তিতে না পাবে তুমি আমার ক্ষমা, না পাবে আমার ভালোবাসা, না পাবে আমার ঘৃণা। শূন্যহীন অনুভূতি নিয়ে বাঁচবে তুমি। তখন তোমার অন্তরালে ঠিকই আমি রয়ে যাব, কিন্তু আমার অন্তরালে তুমি আর থাকবে না। গেট বি রেডি মিস্টার ইহান মাহমুদ, এক ঘৃণাময় বিষাক্ত ভালোবাসার জন্য। এই বলে আরিয়া অট্ট হাসিতে মেতে ওঠে। আরিয়া হাসতে থাকলেও এই হাসির পিছে লুকিয়ে আছে না বলা শত শত কষ্ট, যেই কষ্টের কোনো তীর সীমানা নেই। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে, লাল আভাটিও যেন দ্রুত গতিতে ফুরিয়ে আসছে। বেশ গতিতে বাতাস বইছে, হয়তো বৈশাখ মাসের প্রথম ঝড়টা আজই হানা দিবে। আকাশেও ধীরে ধীরে মেঘ জমতে শুরু করেছে, অসহ জ্বালাচ্ছে, নিরাময় করতেই হয়তো আজ তার আগমন। ইহান ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, বা হাতে দুটি আঙুলের ফাঁকে একটি জ্বলন্ত সিগারেট। একটুখানি পরপরই ইহান তা ওষ্ঠে দুটোতে মাঝে চেপে ধরছে, টান দিচ্ছে আর বাতাসের সাথে সেই বিষাক্ত নিকোটিনের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। চোখ দুটো ভীষণ লাল। ইহানের চোখে বিকেলের ঘটনাটি ভাসতে থাকে, যে কিভাবে আরিয়া ওকে বিয়ের জন্য বাধ্য করেছে। আরিয়া তখন মোবাইল স্ক্রিনে কিছু বের করে ওর সামনে ধরে। ও মোবাইল স্ক্রিনের দিকে তাকাতে আটকে ওঠে। মোবাইলে দেখা যাচ্ছে যে ওর ইন্টার পড়ুয়া বোন এরিনাকে কিছু লোক একটা ঘরে বন্দি করে রেখেছে। হাত পা ও চোখ বাঁধা অবস্থায় সে বারবার ভাইয়া ভাইয়া বলে সম্বোধন করেই চলেছে, যা দেখে ইহানের চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে ওঠে। ইহানের কোনো দুর্বলতা নেই, একমাত্র তার বোন এরিনা বাদে। নিজের থেকে বেশি ভালোবাসে ওকে, কিন্তু ইহান এইটা ভেবেও অবাক হচ্ছে যে আরিয়া কিভাবে এরিনার কথা জানতে পারলো। সে তো কখনো এরিনার কথা ওকে বলেনি। তাহলে আরিয়া ইহানের হাবভাব বুঝতে পেরে বলে, মিস্টার ইহান মাহমুদ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি ঠিক কে। আমার কাছে যে কারোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বের করা কোনো ব্যাপারই না।
আর সেখানে আমার একমাত্র ননদিনীর খোঁজ পাবো না? অসম্ভব। ইউ ডোন্ট ইউ ডেয়ার টু রাইজ ইউর ভয়েস, গট ইট? দেখ, আমার এত মেলোড্রামা পছন্দ না, তাই জলদি কাবিননামায় সাইন করে দাও। তা না হলে ইউ নো হোয়াট আই মিন। সাইন করো, নিজের বোনকে ছাড়িয়ে নাও। কাজটা তুমি ঠিক করলে না। ইউ হ্যাভ টু পে ফর দিস। নাও সাইন প্লিজ। বিরক্তিকর একটা ভাব নিয়ে। ইহান ভালো করে জানে আরিয়া একবার যা বলে ঠিক তাই করে। আর এখন আপাতত ইহানের কাছে এরিনার জীবনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইহান এইবার বাধ্য হয়ে কাবিননামায় সাইন করে দেয়। আর আরিয়ার মুখে ফুটে ওঠে বিশ্বজয়ের হাসি। ফোনের আওয়াজে ইহানের ধ্যান এবার ভাঙে। ফোন হাতে নিতেই দেখে রাহুল ফোন করেছে। ইহান ফোনটা ধরে এইবার কানের সামনে ধরে সাথে সাথে রাহুল উৎফুল্ল সুরে বলে ওঠে, এইসব কি শুনছি ইহান? তুই বিয়ে করে ফেলেছিস? তাও আবার ওই আরিহাকে? মানে কেন? 1 মিনিট, তুই কিভাবে জানলি আমি বিয়ে করেছি? এইটা শুধু আমি না, বরং পুরো ঢাকা শহর জানে। প্রত্যেকটা নিউজে তোর আর আরিহার বিয়ের নিউজ টেলিকাস্ট হচ্ছে। আর হেডলাইনটা উঠছে যে দ্য গ্রেট ইউটিউবার ইহান মাহমুদ গট ম্যারিড টু দ্য বেস্ট ফ্যাশন ডিজাইনার আরিহা আহমেদ। তুই এখন সব জায়গায় ভাইরাল ব্রো। জাস্ট শাট আপ ইয়ার। এইগুলো কে করেছে তা আগে বল। আর কে? তোর গুণধর বউ আরিহা আহমেদ। ইহান আর কিছু না বলে ফোন খট করে কেটে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আরিয়ার রুমের দিকে চলে যায়। রুমে ঢুকে সে কিছু বলতে নেবে তার আগেই যা দেখে তাতে আঁতকে ওঠে। সে দেখে আরিয়া ওর দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে, মুখে তার বাঁকা হাসি। ইহান কিছু বলতে নেবে তার আগেই ইহান রুমে ঢুকে কিছু বলতে নিবে তার আগে যা দেখে তাতে আটকে ওঠে। সে দেখে আরিয়া ওর দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে, মুখে তার বাঁকা হাসি। ইহান কিছু বলতে নিবে তার আগে আরিয়া ধীর পায়ে ওর দিকে এগিয়ে আসে। তারপর কাছে এসে সেই গানটি ওর কপালে ঠেকায়। তারপর আস্তে আস্তে তা স্লাইড করতে করতে গলা পর্যন্ত নিয়ে আসে আর সেখানে চেপে ধরে তারপর মুখ কাছে এনে ওর গালে ঠোঁট ছুঁয়ে দেয়। এতে ইহান যেন একদম ফ্রিজড হয়ে যায়। মুখ দিয়ে একটা টুস শব্দ বের হচ্ছিল না। আরিয়া তা দেখে মুচকি হেসে বলে, যতটুকু আমি জানি আজকে আমাদের বাসর রাত, আর নিয়ম অনুসারে আজকের দিনে যখন স্বামী রুমে আসে তখন নাকি বউ মাথায় ঘোমটা স্বামীর কাছে এসে সালাম করে। তারপর নাকি স্বামী তার বউয়ের ঘোমটা উঠিয়ে তার চেহারা দেখে তাকে কোনো গিফট দেয়। কিন্তু অ্যাজ ইউ নো, আমি অন্যের বানানো কোনো নিয়মই মানি না। আমি নিজের নিয়ম নিজেই বানাই, যার জন্য আজ গিফটটা তুমি নয় বরং আমিই দেব। এই বলে গানটা গলা থেকে আর একটু নিচে নামিয়ে নিয়ে এনে ইহানের বুকে তাক করে, ঠোঁটের কোণটা প্রসারিত করে ইহানের কানের সামনে গিয়ে বলে, আর ইউ রেডি ফর দ্য গিফট? এই বলে একটু দূরে সরে দাঁড়ায়। তারপর উল্টোভাবে সংখ্যা গণনা শুরু করে। 3, 2, 1 বলেই পিস্তলটি চালিয়ে দেয়। সাথে সাথে ইহান চোখ বন্ধ করে ফেলে। বেশ কিছুক্ষণ পর ইহান যখন কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে তখন আরিয়া বলে ওঠে, সারপ্রাইজ! কি ভয় পেলে বুঝি? চিন্তা নেই, তোমায় কখনোই মারবো না। তুমি মরে গেলে আমার কি হবে বলো? ইহান এইবার সামনে তাকাতেই দেখে পিস্তলটি মাথায় একটা কাগজ ঝুলে আছে। ইহান এইবার বিস্ময়কর দৃষ্টিতে আরিহার দিকে তাকায়, অতঃপর হুঙ্কার দিয়ে ওঠে, হোয়াট দ্য হেল? এইসব ফাইজলামির মানেটা কি? আর কিসের কাগজ এইটা? ওহো ইহান বেবি, এত তাড়াতাড়ি তুমি আমার সকল অভ্যাস ভুলে গেলে? দ্যাট ইজ নট ফেয়ার। যেহেতু তুমি ভুলেই গিয়েছো, তখন আমি এই তোমার মনে করিয়ে দেই। আরিহা কখনো কোনো কাজ সাধারণভাবে করে না। শি ইজ অলওয়েজ ইউনিক অ্যান্ড ডিফারেন্ট, যার জন্য আমি সারপ্রাইজটা এইভাবেই দিলাম। আর রইল কাগজটির কথা, নিজেই পড়ে জেনে নাও। ইহান এইবার কাগজটি হাতে নিয়ে পড়া শুরু করে। পড়ার সাথে সাথে ইহান রীতিমতো ছোটখাটো একটা ঝাটকা খায়। ইহান কিছু বলতে নেবে তার আগেই আরিয়া বলতে শুরু করে, এখানে লেখা আছে যে এখন থেকে আমার ফ্যাশন হাউসের 40% শেয়ারের মালিক তুমি। কি ব্যাপারটা সাংঘাতিক না? ইহান এইবার রাগান্বিত হয়ে সেই কাগজটা দুমড়ে মুচড়ে দূরে ছুঁড়ে মারে আর আরিহার সামনে এসে ওর হাত মুচকে ধরে বলে, টাকার গরম দেখাচ্ছিস আমার সামনে?
আমাকে দয়া দেখাচ্ছিস? ইহান মাহমুদকে ভুলে যাস না, আমি তোর সাথে আমার কখনোই মিলে না। কেননা তুই তো চলিস তোর বাপের পয়সায়, কিন্তু ইহান চলে নিজের পয়সায়। ভিক্ষার টাকায় চলিস তুই, আর সেই ভিক্ষার টাকার গরিমা দেখাস আমার সামনে। আরিয়া এবার মুচকি হেসে চোখের পলকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ইহানের শার্টের কলারটা টেনে ধরে বলে, আরিহা যে কি জিনিস তা তুমি কখনো জানোই না। বোঝা তো দূরের কথা, আরিহাকে জানার আর বোঝার ক্ষমতা কারোরই নেই। আর কি যেন বলছিলে তুমি? বাপের পয়সায় চলি? হ্যাঁ, তুমি ভুলে যাচ্ছ যে আহমেদ ফ্যাশন হাউসের মালিক আমি। এর মধ্যে কারোর কোনো ভাগ নেই, আর না এটা বিল্ড আপ করতে কারো 4 আনি পয়সাও আছে। এই বলে আরিয়া ইহানকে ছেড়ে দেয়। তারপর এক দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে সংযত করে। তারপর আবার মুখে এক রহস্যময় হাসি ঝুলিয়ে বলে, চলো বেবি, ডিনার করবে। আজ তোমার পছন্দের সকল আইটেম অর্ডার দিয়েছি আমি। ইহান এবার রেগে গিয়ে বলে, নিজের আলগা দরদ দেখাতে আসবে না তো। আই জাস্ট হেট ইট, ইনফ্যাক্ট আই হেট ইউ। আর এইটা আমিও ভালো করেই জানি, তুমি এসব আমায় ভালোবেসে না, বরং আমাকে কষ্ট দেওয়ার জন্যই করছো। তো একটা কথা কান খুলে শুনে রাখো, ইহান মাহমুদকে বিয়ে করে তুমি তোমার লাইফের সবচেয়ে বড় ভুল করেছো। তোমার লাইফ যতক্ষণ না আমি হেল করছি, ততক্ষণ পর্যন্ত আমি দম নিব না। কষ্ট আমি না, বরং তুমি পাবে। গেট রেডি মিস আরিহা আহমেদ, ইউর লাইফ ইজ গোয়িং টু বি হেল। এই বলে ইহান রুম থেকে গটগট করে চলে যায়। আর আরিয়া সেই দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দেয় আর বলে, ফাইনালি দিস গেম ইজ বিগেইন। সকাল হয়েছে বেশ আগেই। সূর্য খিলখিলিয়ে চারদিকে নিজের রোশনি ছড়িয়ে দিচ্ছে চারদিকে। বারান্দা দিয়ে এক মুঠো রোদ এসে উকি দিচ্ছে রুমের ভিতর। ইহান বিছানায় চ্যাপ্টা হয়ে শুয়ে আছে, ঘুমে একদম আচ্ছন্ন। এতটা যে বেলা হয়ে গিয়েছে তার দিকে তার কোনো খেয়ালই নেই। হঠাৎই গুলি চলার আওয়াজে ইহানের ঘুম ভেঙে যায় আর সে ধরফরিয়ে ওঠে। পরপর 3টি গুলির আওয়াজ ইহানের কানে আসতেই ওর ঘুম একদম উড়ে যায়। ইহান এবার কৌতূহল নিয়ে রুমের বাইরে বের হয়। ড্রয়িং রুমে এসে শব্দের প্রতিধ্বনিটা অনুসরণ করে টিভিটির দিকে তাকায়, আর সাথে সাথে ওর চোখ চড়ক গাছ। টিভির স্ক্রিনে আরিহা তার গান শুটিংয়ের প্র্যাকটিস করছে। শুধু প্র্যাকটিস করলে ভুল হবে, সামনে থাকা শুটিং বোর্ডটি নাজেহাল অবস্থা করেছে। লাগাতার একের পর এক গুলি নিক্ষেপ করেই চলেছে, তাও একদম শার্পভাবে, একটু এদিকও না আবার ওদিকেও না। ইহান হাঁ হয়ে তা দেখছে। তখনই ওর কানে মিষ্টি সুরে একটি কণ্ঠ ভেসে আসে, গুড মর্নিং ইহান বেবি। শব্দটি কানে এসে বাড়ি খেতেই ইহান টিভির স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোফাতে বসে থাকা আরিহার দিকে স্থির করে। আরিহাকে দেখার সাথে সাথে ইহানের ভুরুকুটি একত্রিত হয়ে যায়। আরিহা টি টেবিলের উপর পায়ের উপর পা তুলে বসে আছে। এক হাতে তার আপেল, পরনে তার হোয়াইট লং সালোয়ার কামিজ। উজ্জ্বল শ্যামলা হওয়ায় ফলে সাদা রংটি যেন মেয়েটির গায়ে একদম ফুটে উঠেছে। চোখ ভরা মায়া, তার চুলগুলো উঁচু করে ছুটি করা, চোখের কোণে বাঁকা হাসি। বাঁকা হাসিটা নজরে পড়তেই ইহান মুখ ঘুরিয়ে নেয়। তারপর কর্কশ কণ্ঠে বলে, ভেরি ব্যাড মর্নিং। যার দিন শুরু হয়েছে এমন এক অশুভ চেহারাটি দেখে, তার দিন কিভাবে ভালো হয়? ইহানের কথা শুনে আরিহা নিজের জায়গাটি ছেড়ে ধীর পায়ে গিয়ে ইহানের সামনে দাঁড়ায়। তারপর উপর থেকে নিচ পর্যন্ত একবার চোখ বুলিয়ে দেয়। সদ্য ঘুম থেকে ওঠার ফলে ইহানের চোখটি কেমন নেশাগ্রস্ত হয়ে আছে। মাথা ভরা ঝাঁকড়া সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে ঘাপটি মেরে বসে আছে। গায়ে এখনও কালকে সেই লেমন কালারের শার্টটি। হলুদ ফর্সা হওয়ায় ডান গালের তিলটি স্পষ্ট ফুটে উঠেছে। আরিহা এবার ইচ্ছে করে ইহানের গালে হাত রেখে বাঁকা হেসে বলে, বা বেবি, তোমাকে তো ঘুম থেকে ওঠার পর একদম সেই লাগে, ইচ্ছে করে একদম খেয়ে ফেলি। ইহান এবার এক ঝটকায় আরিয়ার হাত সরিয়ে দিয়ে বলে, মেয়ে হয়ে এত নির্লজ্জ কিভাবে তুমি? তার উপর সাত সকাল এইসব কি ছেড়ে রেখেছো, তাও ফুল ভলিউম বাড়িয়ে। আমি কেমন তা তোমার ধারণার বাইরে। তাই আমি আসলে কি
তা জানতে এসো না। আর রইলো এই ভিডিওর কথা, আমি বুঝছিলাম যে আমার শুটিং ঠিক কেমন, ভালো নাকি বাজে, তাই ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করছিলাম। হোয়াট এভার, আমি ফ্রেশ হতে গেলাম। যাও, এমনিতেও কিছুক্ষণের মধ্যেই মিডিয়ারা এসে পড়বে। ইহান এইবার ভুরুকুটি জোড়া করে বলে, কেন? আরে বাহ, দ্য মোস্ট ফেমাস ইউটিউবার রিহান মাহমুদ বিয়ে করেছে, তাও আবার দ্য ফ্যাশন ডিজাইনার আরিহা আহমেদকে। তাহলে তো প্রেস মিডিয়ারা তো হুমড়ি খেয়ে পড়বেই। এই কথাটা শুনে ইহান কিচ্ছু বলতে নিয়েও থেমে যায়, তারপর বাঁকা হেসে বলে, হ্যাঁ তাই তো, আফটার অল ইহান বিয়ে করেছে, প্রেস মিডিয়ারা তো হানা বলবেই। তার উপর নিজের বউকে পরিচয় করাবো না। আজকের মিটিংটা একদম ধামাকাদার হবে। এই বলে ইহান রুমে চলে যায়। আরিহা কিছুক্ষণ ইহানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, ইহানের বলা কথাগুলো বোঝার চেষ্টা করতে থাকে। বেশ কিছু বোঝার আগেই আরিহার ফোন বেজে ওঠে। আরিহা এইবার ভুরুকুটি একত্রিত করে সেই দিকে তাকায়, ধীর পায়ে ফোনটির কাছে গিয়ে ফোনটি হাতে নেয়। ফোনটির স্ক্রিনে ভেসে ওঠে আজমির সাহেবের নামটি। আরিহা এবার ফোনটি ধরে তা কানের সামনে ধরে, তখনই আজমির সাহেব বলে ওঠে, সরি বাচ্চাটা, কালকে না বলে এসে পড়তে হয়েছিল আমার। এক কাজের জন্য আর্জেন্ট ঢাকার বাইরে চলে আসতে হয় আমাকে। তোমার জীবনে এত ইম্পর্টেন্ট দিনও আমি পুরোপুরিভাবে থাকতে পারলাম না, সরি। ওহ বাবা প্লিজ, এত এক্সপ্লেনেশন দেওয়া লাগবে না। ইউ আর আ বিজি পারসন, আই নো দ্যাট। আর এমনিও কালকে আমি তোমায় ডিস্টার্ব করতাম না যদি না বাবা দরকার পড়তো বিয়েতে। জীবিত বাবাকে তো আর মৃত বানাতে পারি না, তাই বাধ্য হয়ে ডেকেছিলাম তোমায়। তুমি সেই টাইমে ছিলে, এটাই এনাফ। বাদ বাকিটা আমি একাই হ্যান্ডেল করতে পারবো। আরিহা একাই নিজের দায়ভার নিজেই বহন করতে পারে, তার কারোর দরকার নেই। না কাল ছিল, না আজ আছে, আর না আগামীতে থাকবে। একদমে কথাগুলো বলে শেষ করে। বড্ড বড় হয়ে গেছিস তাই না? বাবাকে তো এখন আর দরকারই হয় না, সব কিছু এখন একা একাই সামলাতে পারিস তুই। কিন্তু কি করবো বল, তুই আমার জন্য যে সেই ছোট্ট পরেই রয়ে গেছিস, এখনো তোর চিন্তা হয় রে মা। ও প্লিজ বাবা, এখন মেলোড্রামা করো না তো, এটাই বিরক্তিকর। আজমির সাহেব এক দীর্ঘ শ্বাস নিয়ে বলে, বাসায় কবে আসবি? তোর মা প্রায়। আরিহা এবার একরাশ বিরক্তি নিয়ে চেঁচিয়ে ওঠে, ইউ উইল স্টপ নাও। রাগিও না তো, প্রত্যেকবার একই প্রশ্ন করলে আমার উত্তর পাল্টাবে না। আমার উত্তর তখনও না ছিল, এখনো নাই আছে, তাই খামোখা আমাকে সেই প্রশ্ন করে বিরক্ত করো না তো। আমাকে দেখার ইচ্ছে হলে বাসায় এসে পড়ো অথবা অফিসে, আর যদি তা না পারো কোন একটা জায়গা ফিক্সড করে আমায় ডাক দিও, আমি এসে পড়বো না। আর কিছু কি বলবা? না, তবে যখন এই বুড়ো বাবাটার কথা মনে পড়বে তখনই একটা কল দিয়ে দিস, যেখানেই থাকি না কেন তোর এক ডাকে চলে আসবো নে। এখন রাখছি। এই বলে কট করে ফোনটা রেখে দেয় সে। আজমির সাহেব কিছুক্ষণ মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থেকে এক দীর্ঘশ্বাস নেয়, টেবিলের মধ্যে থাকা ছোট্ট আরিহার ছবিটি হাতে নিয়ে বলে, তোকে তো স্ট্রং বানাতে গিয়ে হার্টলেস বানিয়ে ফেললাম। তোর অন্তরাল হতে কি সকল মায়া মমতা ভালোবাসা অনুভূতি ভুলিয়ে দিলাম আমি, দূরে সরিয়ে দিলাম নিজের মেয়েকে নিজের কাছ থেকে। কবে যে তুই ঠিক আগের মতো আমার সাথে সেই মিষ্টি সুরে কথা বলবি, আমার গলা জড়িয়ে ধরে সেই আগের নাই বায়না করবি? এতটুকু বলেই থামে সে। হুট করে তার চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে, হয়তো কোনো এক চাপা কষ্ট তাকে ঘিরে ধরেছে তাই। আজমির সাহেব দ্রুত নিজের চোখ মুছে ফেলে। সে যে দুর্বল হয়ে পড়তে পারবেন না, তার যে দুর্বল হওয়া মানা। প্রেস মিডিয়ার সকলেই এসে উপস্থিত। সকলের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আরিহা। আরিহা আরামসে সোফায় বসে আছে, পরনে তার সেই সাদা সালোয়ার কামিজটি, মুখে তার সেই চিরচেনা রহস্যময়ী হাসি। সকলেই এখন এই মিটিংয়ের দ্বিতীয় কেন্দ্রবিন্দু ইহানের অপেক্ষা বসে আছে। দেখতে দেখতে ইহান এসে পড়ে, পরনে তার ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক ডেমিন প্যান্ট, শার্টের হাতাটা কোনোই পর্যন্ত ফ্লর করা, চুলগুলো ব্লাশ করা, ঠোঁটের কোণে বাঁকা হাসি। এইভাবেই ছেলেটা সকল মেয়ের ক্রাশ। তার উপর তার এই বাঁকা হাসিটা যেন সকল মেয়েদের হৃদয় রক্তক্ষরণ করতে যথেষ্ট। ইহান এবার এক ভাব নিয়ে এসে আরিয়ার পাশে বসে আর আরিয়ার দিকে তাকিয়ে মিষ্টি একটি হাসি উপহার দেয়। আরিয়া এবার কিছুটা সন্দেহের দৃষ্টিতে ইহানের দিকে তাকায়, অতঃপর রিপোর্টার ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায় আর প্রশ্ন নিক্ষেপ করায় সে চোখ সরিয়ে নেয়, দিকে তাকায়।
এক রিপোর্টারটি জিজ্ঞেস করে। ম্যাম, এটা কি সত্যি আপনারা দুজন একে অপরকে বিয়ে করেছেন? আরিয়া এক মিষ্টি হাসি হেসে বলে। ইয়েস, ডু ইউ হ্যাভ এনি ডাউট? নো। পাশ থেকে আরেক রিপোর্টার জিজ্ঞেস করে। তা ম্যাম, আপনারা কি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন? মানে ইজ ইট লাভ ম্যারেজ? ইয়েস, ইট ইজ লাভ ম্যারেজ। তখন পেছন থেকে আরেকজন রিপোর্টার প্রশ্ন ছুড়ে মারে। তা আপনারা দুজনকে ঠিক কতটা ভালোবাসেন? আর কে কাকে ফার্স্ট প্রপোজ করেছিল? অনেক বেশি, যাকে বলে অসীম। আর ফার্স্ট ইহান আমাকে প্রপোজ করে, তাই না বেবি? ইহান এবার আরিহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে। ইয়েস আরিহা বেবি, কিন্তু আজ আমার একটা ইচ্ছে আছে, পূরণ করবে কি? কি? আজ তুমি আমায় সবার সামনে প্রপোজ করবে, ইন ফ্রন্ট অফ হোল মিডিয়া। উইল ইউ? কেন নয়, অবশ্য। ওয়েট আ মিনিট। এই বলে আরিহা পাশে থাকা সেই তাজা ফুলের তোড়া থেকে 3টি তাজা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে মুচকি হেসে বলে। আই লাভ ইউ। ইহান এবার মুচকি হেসে আরিহার ফুলটি নেয়, তার আরিহাকে দাঁড় করায়, তারপর ফুলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। হুট করে ইহান আরিহার গালে থাপ্পড় বসিয়ে দেয় আর ফুলগুলো মেঝেতে ফালিয়ে পা দিয়ে পিষে ফেলে আর চিৎকার করে বলে ওঠে। আই জাস্ট হেট ইউ। তোকে আমি নিজের বউ হিসেবে মানি না, আর না কখনো মানব। ইহানের কথা শেষ হতেই আরিহা ইহানের দিকে তাকায় আর ঠোঁট প্রসারিত করে এক রহস্যময়ী হাসি দেয়। ইহানের কথা শেষ হতে আরিয়া ইহানের দিকে তাকায় আর ঠোঁট প্রসারিত করে এক রহস্যময়ী হাসি দেয় আর শান্ত গলায় বলে ওঠে। এভরিওয়ান প্লিজ ক্লোজ ইউর আইস। সবাই এইবার চুপচাপ চোখ বন্ধ করে নেয়। আরিহা এইবার ইহানের কাছে গিয়ে ওর শার্টের কলারটি ধরে এর মুখটা টেনে ওর সামনে নিয়ে আসে আর ওর গালে হালকা করে ঠোঁট ছুঁয়ে দিয়ে দূরে সরে যায়। আরামসে পায়ের উপর পা তুলে সোফায় গিয়ে বসে, তারপর শান্ত গলায় বলে, না ওপেন ইউর আইস। তো একটু আগে এখানে কি হয়েছিল তা কি কেউ জানেন বা দেখেছেন? সবাই এবার মাথা নাড়ায়, যার অর্থ না তারা কিছু দেখেনি আর না তারা কিছু জানে। আরিহা এবার মুচকি হেসে বলে, এখানে কি আদৌ কোনো ইন্টারভিউ হয়েছিল বা আমি নামক কারোর বাসায় কি এসেছিলেন? এইবারও সবাই মাথা নাড়ায়, যার অর্থ এই যে তারা এইখানে আসেইনি। সো ইউ গাইস ক্যান লিভ নাও। আর সন্ধ্যায় একদম ঠিক 7টা বাজে আপনারা অফিসার্স ক্লাবে চলে আসবেন, সেইখানে হবে আসল ইন্টারভিউ। গট ইট? সবাই এবার একত্রে বলে ওঠে, ইয়েস ম্যাম। এখন আপনারা আসতে পারেন। সবাই এবার একে একে চলে যায়। ইহান এতক্ষণ মূর্তির ন্যায় দাঁড়িয়েছিল, সব কিছু যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছিল। সে শুধু ড্যাপ ড্যাপ করে আরিহার দিকে তাকিয়ে আছে। আরিহা এবার মুচকি হেসে বলে, তুমি বারবার কেন ভুলে যাও? তোমার থেকেও বেশি আমি তোমাকে জানি। তোমার শিরা উপশিরার সাথে পরিচিত আমি। সকালে তোমার হাব ভাব দেখেই বুঝে গিয়েছিলাম তোমার মনে ঠিক কি চলছে আর তুমি ঠিক কি চাও। তাই তো এই রিপোর্টারদের কিছু টাকা দিয়ে এখানে টাইম ওয়েস্ট করার জন্য এনেছিলাম। কিন্তু চিন্তা নেই, এরা কোনো নিউজই বাইরে দিবে না, কেননা এরা আমার কেনা। শুধুমাত্র আমার একমাত্র বরের ইচ্ছেটা পূরণের জন্য এত কিছু করা। ইউ? আই নো আই এম মাচ বিউটিফুল। নতুন করে বলতে হবে না। ও হ্যাঁ, সন্ধ্যায় আমাদের রিসেপশন। এইটা অবশ্য বরপক্ষ থেকে অনুষ্ঠিত হয়, কিন্তু এইটা আমি অনুষ্ঠিত করছি। আজকে রাতে সকলের সামনে ফাইনালি অ্যানাউন্স করা হবে যে ইউ আর ফাইনালি ম্যারিড। আজকের পার্টিতে কিন্তু সবাই থাকবে, সবাই মানে সবাই। তাই এখনকার মতো স্টুপিডিটি করো না, কেননা এতে আমার নাম না বরং তোমার নামই নষ্ট হবে। নিজেকে যদি এক অত্যাচারী স্বামী হিসেবে পরিচিত আখ্যায়িত করতে না চাও তাহলে ভালো মতো থেকো। নিজেকে অনেক স্মার্ট ভাবো, তাই না? ভাবার কি আছে? আমি যে স্মার্ট তা আমার অজানা নয়। আর হ্যাঁ, এখন নিজের কাজে যাও। বাসায় বসে থাকলে টাকা আসবে না। নিজের ভালো মতো লাইফ লিড করতে হলে টাকা আবশ্যক। আর এমনিও কাজ কামাই দেওয়া আমি পছন্দ করি না। সো নিজের স্টুডিওতে যাও, আমি আমার অফিসে গেলাম। বাই। বিকেলের আগে বাসায় এসে পড়ো।
আর কোনো চালাকি না, ভুলে যেও না তোমার বোনের উপর কিন্তু আমার গার্ডসরা 24 ঘন্টা করা নজর রাখছে। এই বলে আরিহা রুম থেকে ব্যাগ আর গাড়ির চাবি নিয়ে অফিসের উদ্দেশ্যে চলে যায়। ইহান এইবার রাগে ফুঁসতে থাকে। জাস্ট রিডিকিউলাস। এই বলে সামনে থাকা টি টেবিলে সে সজোরে ধাক্কা দেয় আর সোফায় মাথা চেপে বসে থাকে। ল্যাপটপে মুখ গুজে বসে আছে আরিহা। আপকামিং ফ্যাশন শো এর জন্য কিছু এক্সক্লুসিভ ডিজাইন সিলেক্ট করছে সে। কিছুক্ষণের মধ্যে পিয়ন এসে ওর পাশে পড়ে থাকা ফাইলগুলো নিয়ে চলে যায়। সে যেমন নীরব এসেছিল ঠিক সেই নীরবতা বজিয়ে রেখে চলে যায়। বেশ কিছুক্ষণ পর রুমের মধ্যে দুজন রমণী এসে হাজির হয়। তারা মুখ এক শয়তানি হাসি নিয়ে পা টিপে টিপে আরিহার দিকে অগ্রসর হয়। যেই না ওকে চমকে দিতে যাবে তখনই আরিহা বলে ওঠে, ফ্রিজ। দুজনেই আরিয়ার ভূত দেখার মতো চমকে ওঠে আর সতর্ক দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণে ক্যাবলা মার্কা হাসি ঝুলিয়ে নেয়। আরিয়া এবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দুজনের দিকে তাকায়। দুজনেই আরিয়ার দিকে ক্যাবলা মার্কা হাসি উপহার দিচ্ছে। আরিয়া এবার নিজের ইজি চেয়ারে হালান দিয়ে শান্ত গলায় বলে, মুভ বলার সাথে সাথে দুজনেই হামলে পড়ে আরিহার উপর। দুজনেই দুই সাইড দিয়ে জড়িয়ে ধরে আর বলে ওঠে, উই মিসড ইউ। আরিয়া এবার এক রাশ বিরক্তি নিয়ে ওদের দিকে তাকায়, তারপর ওদের নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলে, ন্যাকামি করবি না তো তোরা? আমি কি মরে ভূত হয়ে গিয়েছিলাম নাকি যে আমাকে মিস করছিলি? নাকি সন্ন্যাসী হয়ে দূরে এভারেস্টের শীর্ষে গিয়ে ঘাপটি মেরে বসেছিলাম? তখন ডান পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি মুখ ফুলিয়ে বলে ওঠে, তোর কাছে কি আমাদের ফিলিংসের কোনো দাম নেই, তাই না? এই প্রথম তোকে ছাড়া অ্যাব্রোড গিয়েছিলাম আমরা, তাহলে তোকে মিস করাটা কি স্বাভাবিক না? আরিহার এইবার সেই মেয়েটির দিকে তাকায়। পরনে তার একটা লং পিঙ্ক কালারের টপস আর ব্লু জিন্স, গলায় একটা পিঙ্ক অ্যান্ড পার্পল সেটের স্কার্ফ ঝুলানো, লেয়ার কাটা চুলগুলো ছেড়ে দেওয়া, মুখটা ফুলিয়ে আছে। শ্যামলা হওয়ায় ফলে এই অভিমানী চেহারাটাতেও জানি অসংখ্য মায়া এসে ভর করেছে। একদম নজর কাড়া। পুষ্পের স্নিগ্ধতার মতো নামের সাথে মেয়েটার আচরণও একদম মিলে। পুষ্পিতা। আরিহা এবার শান্ত দৃষ্টিতে পুষ্পিতার দিকে তাকায় আর বলে, একদম ঠিক পুষ্পি, আমার কাছে ফিলিংসের দাম নেই, কিন্তু তোদের দাম ঠিকই আছে। তখন বাম পাশে অবস্থিত মেয়েটি বলে ওঠে, তাহলে তো ফিলিংসও থাকার কথা, কেননা যে মানুষের দাম আছে তার ফিলিংসেরও দাম আছে। আরিহা সেই মেয়েটির দিকে তাকায়। পরনে তার লাল লং কামিজ আর জিন্স, গলায় লাল কালারের একটি স্কার্ফ ঝুলানো, চুলগুলো উঁচু করে ঝুটি করা, চোখে চিকন ফ্রেমে সিলভার কালারের একটি চশমা। হলদে ফর্সা হওয়ায় চশমাটা চেহারার সাথে একদম মানানসই, কিন্তু চোখে মুখে তার বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গি। নীরা নামটির সাথে মেয়েটার স্বভাব একদম মিলে না। যাকে একদম স্রোতহীন মহতো হওয়ার কথা সে নাকি সবসময় সে বিভ্রান্তির মতোই থাকে। আরিহা এবার উঠে দাঁড়ায়, তারপর ধীরে তার আউটফিট কালেকশনের দিকে গিয়ে দাঁড়ায়। সেখান থেকে একটা ব্ল্যাক কালারের স্কার্ফ বের করে নীরার সামনে দাঁড়ায়। ওর গলা থেকে লাল স্কার্ফটা খুলে ব্ল্যাক কালারের স্কার্ফটা ভালোভাবে ঝুলিয়ে দিয়ে বলে, নাও পারফেক্ট। জানিস জীবনটাও এই কালার ম্যাচিং এর খেলার মতো। কখনো একই রঙের ব্যবহারের চেয়ে ভিন্ন ধরনের রঙের ফলে আসল সৌন্দর্যটা বেরিয়ে আসে, আর জিনিসটা দ্বিতীয়বার দেখার নতুন দিক বেরিয়ে আসে। নীরা এবার আবারও বিভ্রান্তির মতো পড়ে যায়। সে বোকা বোকা চোখে আরিহার দিকে তাকিয়ে বলে, এটা কি আমার প্রশ্নের উত্তর? কিন্তু উত্তরটা কেমন যেন বেমানান লাগছে। আরিয়া এবার হো হো করে হেসে নীরার মাথায় একটা চাপড় মারে, তারপর বলে, এটা পুষ্পির প্রশ্নের উত্তর ছিল। ও বলল না এই প্রথম ও আমায় ছেড়ে এই প্রথম বাইরে কোথাও গিয়েছে, তাই ওকে বোঝানোর জন্য এই কালার ম্যাচিং এর কথাটা বুঝালাম, বুঝলি? আর রইল তোর প্রশ্নের উত্তরটা।
সেটা আমি না বললেও তোর বোঝার কথা, কিন্তু তাও আমি বলছি। ফর মি ফিলিংস আর ভ্যালুলেস। এর কখনোই কোনো দাম হয় না, কেননা ফিলিংস শুধু একটা মানুষকে দুর্বল করে, আর কিছুই না। আর একটা মানুষের দাম জানা মনে হচ্ছে সেই মানুষের কদর করতে জানা। এইটা কখনো তোমাদের দুর্বল করে না, বরং সর্বদা তোমায় সম্মানের অংশীদার বানায়। তুমি যদি মানুষের কদরই করতে না জানো, তাহলে তোমার সেই ফিলিংস দিয়ে লাভ কি? ফিলিংস ক্ষণস্থায়ী, যা সময়ের সাথে ফুরিয়ে আসে, কিন্তু একটা মানুষের দাম বা ইম্পর্টেন্স কখনো কমে আসে না। তো বলতে গেলে ফিলিংসের দামের চেয়ে মানুষের দাম বেশি। পুষ্পিতা এবার স্টিমিত হেসে বলে, তোর কাছে সব কিছুরই এক্সপ্লেনেশন আছে, তাই না? কিন্তু এই এক্সপ্লেনেশন একদিকে দিয়ে যুক্তিসঙ্গত হলেও এগুলো হার্টলেস এক্সপ্লেনেশন। মানুষ আবেগপ্রবণ জীব, তাদের কাছে এই আবেগ আর এই ফিলিংসগুলোই বেশি ম্যাটার করে, বুঝলি? যেমনটা আমার আর নীরার বেলায়। কিন্তু তোর আর আমাদের মতো না, সো আমাদের কাছে এগুলো ইউজলেস, ভ্যালুলেস। আরিয়া এবার বিরক্তিকর একটা ভাব নিয়ে বলে, স্টপ দিস মেলোড্রামা পুষ্পি। এমন তো নয় যে তুই আজ নতুন করে আমায় জানছিস বা নতুন করে চিনছিস। বোথ অফ ইউ গাইস নো মি ভেরি ওয়েললি দ্যাট হাউ আই অ্যাম। এখন ন্যাকা সাজিস না তো। বন্ধুত্ব তোরা স্বেচ্ছায় করেছিলি, আমি তোদের জোর করিনি নিজের বন্ধু হওয়ার জন্য। তাই এখন এইসব বলে লাভ কি? নীরা বেশ বুঝতে পারে আরিয়া রেগে যাচ্ছে, আর যদি আরিয়া একবার রেগে যায় তাহলে তুলকালাম কাণ্ড ঘটে যাবে। তাই সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে ওঠে, শেক ইট অফ গাইস, ম্যাটার এখানেই ক্লোজ। ডিয়ার পুষ্পি, এইসব বাদ দিয়ে মেন কথাতে আয়। আমাদের আরিয়া বেবি যে বিয়ে করে বসে আছে, তার কি ভুলে গিয়েছিস? পুষ্পি এবার জিব্বা এক কামড় দিয়ে বলে, একদম ভুলেই গিয়েছিলাম। তা আরিহা বেবি, ঘটনা কি? হ্যাঁ, যার কারোর প্রতি ফিলিংস নামক সফটওয়্যার কাজই করে, যে প্রেমে পড়ে বিয়েও করে ফেললো। হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? হাউ? আরিয়া এবার বিরক্তিকর দৃষ্টিতে পুষ্পির দিকে তাকায়। কানে হেডফোন লাগিয়ে উচ্চস্বরে গান শুনছে ইহান। মূলত নিজেকে সামলিয়ে রাখার ক্ষুদ্র প্রচেষ্টা করছে সে। পাশে রাহুল, সোহেল, তীব্র ইহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বসে আছে। প্রায় 1 ঘন্টা আগে ইহান স্টুডিওতে এসে কানে হেডফোন গুঁজে এইভাবেই বসে আছে। চোখে মুখে রাগান্বিত ভাব ফুটে ওঠার ফলে কেউ আর ওকে কিছু বলার সাহস পায়নি। কিন্তু এখন আর ওরা দমে বসে থাকতে পারছে না, যার ফলে রাহুল সাহস সঞ্চয় করে ইহানকে ডেকে ওঠে। ইহান এবার ভুরু কুটি জোড়া করে একটা বিরক্তিকর ভাব নিয়ে রাহুলের দিকে তাকায়। রাহুলের পরনে অতি সাধারণ একটি গেঞ্জি আর ট্রাউজার, চুলগুলো কিছুটা অগোছালো। ইহান এবার সোহেল আর তীব্রর দিকে তাকায়। রাহুলের চেয়ে তুলনামূলক ভাবে ভালোই। সোহেলের গায়ে একটা খয়েরি কালারের শার্ট আর প্যান্ট, চুলগুলো ব্রাশ করা। তীব্রের গায়ে হোয়াইট টি শার্ট আর ব্লু জ্যাকেট, চুলগুলো জেল দিয়ে সেট করা। মোটামুটি ওদের গ্রুপের মধ্যে ইহান আর তীব্রই বেশি পরিপাটি হয়ে থাকে। ইহান সকলের দিকে চোখ বুলিয়ে রাহুলের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। কিছুটা বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, হোয়াট? এইভাবে থম মেরে বসে আছিস কেন? কিছু তো বল। কালকে এত বড় ঘটনা হয়ে গেল আর তুই এখনো নীরব। তীব্র এবার রাহুলের সাথে তাল মিলিয়ে বলে ওঠে, আরিয়ার সাথে তুই যা করেছিস তা প্রতিশোধ নিতে, কিন্তু আরিয়া তোকে বিয়ে কেন করেছে? প্রতিশোধ নিতে নাকি ওর অন্য কিছু উদ্দেশ্য আছে? ইহান এবার শান্ত দৃষ্টিতে বলে, জানি না ওর উদ্দেশ্য কি, ও কি চাচ্ছে আল্লাহই জানে। একসময় মনে হয় ও সত্যি আমায় ভালোবেসে এই বিয়েটা করেছে, আবার অন্য সময় মনে হয় যে না, ওর উদ্দেশ্য অন্য কিছু। ভাইরে ভাই, এই মাইয়াটা কোন গোলক দাদা থেকে কমন না, ওকে বোঝা দুর্লভ। রাহুল এবার কিছু সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, তাই বলে কি তুই পরাজয় মেনে নিয়েছিস? রাহুলের কথা শুনে ইহান তেতে ওঠে, একদম না, আরিহাকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দিব না। সোহেল তখন কৌতূহল ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, তোর কাছে কি কোনো প্ল্যান আছে? ইহান তখন বাঁকা হেসে বলে, ইয়া, তার আগে বল অর্পা কোথায়? সোহেল তখন বলে ওঠে, আজকে পার্টির জন্য কিছু জিনিস কিনতে গিয়েছে। পার্টির
কথা শুনলে গার্লসদের ফ্যান্টাসি কতটা বেড়ে যায়। রাহুল তখন সোহেলের পেটে গুতা মেরে বলে, আরে চুপ শালা, সব সময় অর্পার পিছিয়ে পড়িস কেন? যত সব থার্ড ক্লাস মার্কা পোলাপাইন। সাহেল কিছু বলতে যাবে তার আগেই তীব্র দুজনকে চুপ করিয়ে দেয়। তা না হলে এখন ছোটখাটো রণক্ষেত্রের দামাম পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। তীব্র ওদের থেকে নিজের দৃষ্টি সরিয়ে বলে, তোর মাথায় ঠিক কি চলছে আগে বলতো? ইহান বাঁকা হেসে বলে, একদম না, আরিহাকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দিব না। ইয়া, তার আগে বল অর্পা কোথায়? আজকের পার্টিতেই ধামাকা হবে। আরিহা এবার অনেক উঠছে, তাই তো? ও আজ আকাশ থেকে মুখের উপর পড়বে। রাহুল তখন উৎসুক চোখে ইহানের দিকে তাকিয়ে বলে, কিভাবে? ইহান এবার বাঁকা হেসে সব বলে। সবকিছু শুনে সকলের মুখ হাঁ হয়ে যায়। চারদিকটা সাদা ও সোনালী রঙের মরিচ বাতির আলোয় ঝলমল করে উঠছে। নিজেকে সাদা গোলাপে মুড়িয়ে সজ্জিত হয়েছে আজকের আনুষ্ঠানিক মহলটি। আগন্তুকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। সকলের মুখেই এক কৌতূহলী ভাব থাকারই কথা। হুট করে এইভাবে বিয়ে করার কারণটা তারা খুঁজে পাচ্ছে না। দুজনকে নিয়ে প্রায় সমালোচনা শুরু হয়ে গিয়েছে, কিন্তু অতঃপর অন্যের জীবনে নাক গুলিয়ে লাভ কি? এই উক্তি আদান প্রদান করে কথাটির ইতি টেনে দিচ্ছে। কেননা ভুলবশত যদি এইসব আরিহার কান অবধি পৌঁছায় তাহলে কেলেঙ্কারি লেগে যাবে। এইখানে সকলের আরিহার রাগ সম্পর্কে ধারণা আছে, যার জন্য তাদের মনের মধ্যে সর্বদাই এক ভয় ঘাপটি মেরে বসে থাকে। দেখতে দেখতে সকল আগন্তুকদের আগমন হলো, কিন্তু যারা এই অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু তাদের খোঁজ নেই। সকলের চোখ যেন এখন তাদেরকে খুঁজে চলেছে। বিশেষ করে মেয়েরা তো মরিয়া হয়ে উঠেছে ইহানের এক ঝলক দেখার জন্য। আর হবেই না বা কেন? ইহান যে সকল রমণীর একমাত্র ড্রিম বয়। অবশেষে সকলের অপেক্ষার অবসান হলো। গেট দিয়ে 4 জন যুবক প্রবেশ করলো। 4 জনের পরনে ব্ল্যাক ব্লেজার আর প্যান্ট, ভেতরে লাল শার্ট, চুলগুলো ব্রাশ করা, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। এরা বরং আর কেউ নয়, ইহান, সোহেল, রাহুল, তীব্র। সকল মেয়েরা যেন রীতিমতো হাঁ হয়ে তাকিয়ে আছে, চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে। এর মধ্যে কয়েকটা মেয়ে ছুটে গেল তাদের দিকে সেলফি তোলার আশায়। দেখতে দেখতে বেশিরভাগ অনেকেই ঘিরে ধরলো তাদের। এরই মধ্যে আরিয়া এসে প্রবেশ করলো, পিছে পিছে পুষ্পিতা আর নীরাও। আরিহার পরে হোয়াইট কালারের একটি গাউন, দেখতে কিছুটা লেহেঙ্গার মতন হলেও আসলে এটা গাউনের। এই গাউনের উপরের দিকে ছোট্ট সাদা পাথর বসানো, আর নিচের দিকটা সোনালী রঙের জুড়ি সুতো দিয়ে কারুকাজ করা, তার উপর সাদা পাথর বসানো। মুখে হালকা মেকআপ। পুষ্পিতা আর নীরার গায়েও সেম ড্রেস, কিন্তু তাদের রং ভিন্ন। পুষ্পিতা পরেছে বাদামি আর নীরা পরেছে নীল। তাদের মুখে হালকা মেকআপ। আরিয়া ভেতরে ঢুকতেই তার চোখে সর্বপ্রথম ভেতরের মধ্যে থাকা ইহানকে চোখে পড়ে। সে বাঁকা হেসে ভিড়ের মধ্যে গিয়ে হুট করে ইহানের হাত জড়িয়ে ধরে আর মুখে এক মিষ্টি হাসি ঝুলিয়ে বলে, আপনাদের যদি তাহলে কি আমি নিজের বরকে নিয়ে একটু যেতে পারি? নিজের প্রপার্টিকে পাবলিক প্রপার্টি হতে দেখে একদম ভালো লাগছে না। কথা অতি মধুর হলেও যারা বুঝতে পেরেছে তাদের জন্য ছিল অতি তিক্ত। সকলের কথার মর্ম বুঝতে পেরে আস্তে আস্তে কেটে পড়ে, আর ইহান আরিহার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এইভাবেও যে কাউকে অপমান করা যায় তা তার জানা ছিল না। সকলের সাথে পরিচয় পর্ব শেষ করে ইহান গিয়ে জুস কর্নারে বসে। আসার আগে বন্ধুদের কি যেন একটা ইশারা করে প্রশান্তির হাসি হাসে। জুসের গ্লাস হাতে নিতে অর্পা এসে হাজির হয়। অর্পিকে দেখার সাথে সাথে ইহানের মুখে থাকা হাসিটা যেন আরও কয়েকশো গুণ বেড়ে যায়। এইবার সে শুরু করে তার নিজের খেলা। আরিহা দাঁড়িয়ে কিছু ক্লায়েন্টদের সাথে কথা বলছিল, তখনই সেখানে এসে হাজির হয় রাহুল, সাথে আরও অপরিচিত কয়েকজন। মুখে তাদের এক শয়তানি হাসি। রাহুল অতি উৎফুল্ল সুরে বলে ওঠে, ভাবিজি। আরিহা এবার কথা বলা বাদ দিয়ে ওদের দিকে ভুরুকুটি জোড়া করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। তারপর কি যেন মনে করে ক্লায়েন্টদের দিকে তাকিয়ে বলে, বাকি কথা পরে হবে না, এখন আপনারা পার্টি এনজয় করুন। এক্সকিউজ মি নাও প্লিজ।
ক্লায়েন্টরাও হাসি মুখে অন্যদিকে চলে যায়। আরিহা এবার ওদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, জি বলুন। রাহুল এইবার কিছুটা দুষ্টুমির সুরে বলে, উফ ভাবি, এইভাবে বললেন না, বুকে গিয়ে লাগে তো। আপনার রূপের আগুনে তো এইভাবে পড়ছি, এখন কি কথার জালে ফেসে অতুল সমুদ্রে হাবুডুবু খাবো? এত আহত আমাদের কইরেন না গো ভাবি। আরিহা এবার রাহুলের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় বলে, আমার হাতে থাকলে একদম নিহতই করে দিতাম মিস্টার রাহুল। কথাটা শান্তভাবে বলা হলেও কথাটি ছিল অতি তিক্ত, কিন্তু সেই সব তোয়াক্কা না করে দুঃখী দুঃখী একটা ভাব নিয়ে বলে, ইস কি যে বলেন না ভাবি, কিন্তু ভাবি জানেন আপনার জন্য না খুব কষ্ট হয়। দেখেন ভাবি, ইহান কিভাবে অন্যের সাথে মশগুল হয়ে আছে, আপনার কথা তো ওর মনেই নেই, কেমন ঢলে ঢলে পড়ছে অন্যের গায়ে। আরিহা এবার সেই দিকে তাকিয়ে দেখে ইহান একটা মেয়ের সাথে খুব হাসাহাসি করে কথা বলছে। মেয়েটি ইহানের খুব কাছাকাছি বসা, কিন্তু তা দেখেও আরিহার মধ্যে তেমন কোনো ভাবান্তর দেখা দিল না। সে আগের ন্যায় শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। রাহুল তা দেখে পৈশাসিক হাসি দিয়ে বলে, আপনি এত সুন্দর আর সে কিন্তু ইহান আপনার দিকে একবারও ঘুরে তাকায় না। আসলে ইহান হীরার কদরই করতে জানে না, কিন্তু আমরা জানি, তাই তো আপনার একাকিত্ব বুঝে সকলে আপনার সেবায় হাজির হয়ে পড়লাম। একবার বলে তো দেখেন ভাবি, বান্দা হাজির হয়, কখনো নিরাশ হবে না, কথা দিচ্ছি। কিরে, সকল ভাবিকে খুশি রাখতে সাহায্য করবি না বল? সকলেই এক পৈশাসিক হাসি দিয়ে মাথা দোলায়, কিন্তু আরিহার মধ্যে তখনও তেমন কোনো ভাবান্তর বা হেলদোল নেই। সে সর্বদার মতনই শান্ত। আরিয়া এবার শান্ত চাহনিতে রাহুলের দিকে তাকায়, তারপর স্মিত হেসে বলে, আচ্ছা সবই বুঝলাম, এতই যখন আমার সেবা করতে চান তাহলে দিলাম সুযোগ, কিন্তু তার আগে আমার না ছোট একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ বলুন। আজকে কি আপনি আয়নার সামনে গিয়ে নিজের চোখে চোখ রেখে দাঁড়াতে পারবেন নিজের ওই গতিশীল হৃৎপিণ্ডের উপর হাত রেখে বলতে যে আপনি আপনার মা ও বোনের সত্যিই সম্মান করেন? আচ্ছা, আপনার বউ কি আদৌ আপনার পাশে নিরাপদ থাকবে? এই শান্ত কণ্ঠে বলা কথাগুলো যেন রাহুলের বুকে তীরের মতো লাগে। বুকটা হুট করেই কেঁপে ওঠে তার। কোত্থেকে এক অস্বস্তিকর ভাব এসে হানা দেয় বুকের মাঝে। তখনই সেখানে তীব্র এসে হাজির হয় আর আরিহার সামনে তাকিয়ে বলে, ভাবি আই এম সরি, ওদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আসলে তীব্রকে বলতে না দিয়ে আরিয়া বলে ওঠে, কিছু বলতে হবে না, এইসব যে ইহানের প্ল্যান আমি জানি। ইহান আমাকে কষ্ট দেওয়ার জন্য এইসব কাজ করেছে, তাই তো? ওর মতো মেয়েদের সবচেয়ে বেশি মূল্যবান তাদের ইজ্জত। যখন সেইটাতেই কেউ হাত দেয়, তাও তার স্বামীর সামনে, আর তার স্বামী যদি তখন কিছু না করে মুখ ঘুরিয়ে বসে থেকে অন্য মেয়ের সাথে আড্ডায় মেতে ওঠে, তখন এর চেয়ে বেশি কষ্টের আর কিছুই হয় না। এতে সে একদম ভেঙে যায়। তাই আমাকেও ভাঙার জন্য এইসব করে, তাই তো? কিন্তু ভুলে যাচ্ছে ও কার উপর কোন জিনিস প্রয়োগ করছে। বাকি সব মেয়ে আর আমার মধ্যে আকাশ পাতালের তফাৎ আছে। আমি অন্যদের মতো চোখ নিচে রেখে কথা বলি না, আমি চোখে চোখ রেখে আঙুল তুলে কথা বলতে জানি। আর এমনিও এইসব লেম টাইপ জিনিস আমার উপর কোনো প্রভাবই ফেলে না। সাচ এ লেম থিং। আরিহা এবার বাঁকা হেসে বলে, এইখানে যদি মিস্টার রাহুলের জায়গায় অন্য কেউ হতো, নির্ঘাত আমি এখন শুট আউট করে দিতাম। কিন্তু মিস্টার রাহুলের আচরণে আমি শুধু নাটকীয় ভাব দেখেছি, কোনো খারাপ উদ্দেশ্য না। চোখে তার কোনো লালসা ছিল না, যার জন্য সে বেঁচে গিয়েছে। আর মিস্টার তীব্র, আপনি যে এদের অজস্রবার এইসব করতে বারণ করেছেন তাও জানি। আপনার মন কখনো একটা মেয়েকে অসম্মান করার সম্মতি দেয় না, তাই তো? আমি এইসব কিভাবে জানি তা আপনাদের না জানলেও হবে। এখন শুধু এতটুকুই বলবো, ইহানকে গিয়ে বলে দিবেন এইসব লেম ট্রিক্সগুলো আমার উপরে কাজ করবে না। অন্য মেয়েদের সাথে আমায় না মিলিয়ে আমাকে বুঝে আমার লেভেলের কিছু করতে বলবেন ওকে। তীব্র মুচকি হেসে বলে, তুমি সত্যি ইউনিক আরিয়া। সরি করে বলছি কেন, তুমি আমার ছোট বোনের সমান।
আরিয়া কিছু না বলে মুচকি হাসে, তারপর রাহুলের দিকে তাকিয়ে গম্ভীর্য কণ্ঠে বলে, মিস্টার রাহুল, একটা কথা মনে রাখবেন, নিজের সম্মান নিজের চোখের মধ্যেই। আপনি যদি নিজের চোখের দিকে কখনোই চোখ রাখতে না পারেন, তাহলে মনে করে নেবেন আপনি হচ্ছেন এই পৃথিবীর সবচেয়ে অসম্মানিত ব্যক্তি। তাই অন্যের কথায় নিজেকে এই পৃথিবীর সবচেয়ে অসম্মানিত ব্যক্তির তালিকায় নাম লিখবেন না। এতটুকু বলে আরিয়া সেখান থেকে চলে যায়। আরিহার কথায় রাহুল নিজের করা ভুল বুঝতে পারে। সে যে কতটা নিচু মানের কাজ করে বসেছে এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। তীব্র রাহুলের কাঁধে হাত রেখে বলে, বুঝলি রাহুল, এই মেয়ে থেকে ইনান নিস্তার পাবে না। ইনানকে এর প্রেমে পড়তেই হবে, যাকে বলে ভয়ঙ্কর প্রেম। রাহুল ইহানের সামনে বসে আছে, পাশে তীব্র, অর্পা, সোহেল, রাহুল সকলকে একটু আগের ঘটনা খুলে বলে। ওর কথা শেষ হতে অর্পা তেতে উঠে বলে, আর ইউ আউট অফ ইউর মাইন্ড ইহান? এসব কি? তুই এত নিচু কিভাবে হতে পারলি? মানছি আরিহাকে তুই পছন্দ করিস না, কিন্তু তাই বলে এত জঘন্য একটা কাজ করার কথা ভাবলিও কি করে? তাও আবার আমার অজান্তেই আমাকে ইউজ করলি। ছি! আর তুমি রাহুল, তুমি বা কিভাবে পারলে ওর কথা এসব করতে? এখন যদি এসব আমার সাথে কেউ করতো তখন? তোমাকে আমি ভালোবাসি ভেবেও এখন আমার গা গুলিয়ে আসছে, ঘৃণা হচ্ছে তোমার প্রতি। ছি! রাহুল তখন অসহায় চোখে অর্পার দিকে তাকায় আর কাতর কণ্ঠে বলে, অর্পা, আই প্রমিস এই হারামির কথা শুনে জীবনেও কোনো কিছু করব। তাও ভুল বোঝো না আমায়। আমি বুঝতে পারছি আমি ঠিক কত বড় ভুল করে বসে আছি। অর্পা এক রাশ ঘৃণা নিয়ে রাহুলের দিকে তাকায় আর সেখান থেকে চলে যায়। রাহুল এবার ওর পিছে পিছে ছুটতে যায়। তীব্র আর সোহেল তা দেখে দীর্ঘশ্বাস নেয়। সোহেল তখন বলে, ইহান, প্রথমে সব কিছু মজার মতো নিলেও এখন বুঝছি কাজটা ঠিক হয়নি। আর ইহা কষ্ট না পেলেও অনেক কাজটা অন্যায়মূলক হয়েছে, যার জন্য ইউ শুড বি সরি। আমরা কেউ কখনো কোনো মেয়েকে অসম্মান করিনি। আর ইহা একটু অন্যরকম, কিন্তু তাও তো ও একটা মেয়ে। ইহান এবার অপরাধ বোধ অনুভব করে। আরিয়াকে কষ্ট দিতে গিয়ে সে যে ভুল পদ্ধতি অবলম্বন করে নিয়েছে তা বুঝতে তার বেগ পেতে হলো না। সে শুধু এক দীর্ঘশ্বাস নিয়ে হাতে থাকা গ্লাসটির দিকে তাকিয়ে থাকে। ব্ল্যাকটির পেছনের দিকে সুইমিং পুলটার মধ্যে পা ভিজিয়ে বসে আছে আরিহা। চোখ দুটো হালকা লাল, মুখে ছেয়ে আছে গাম্ভীর্যতা। ডান হাতে একটি স্পিরিটের ক্যান। একটু পর সেই ক্যানটাতে চুমুক দিচ্ছে আর সুইমিং পুলে থাকা পানির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। নিচে নীল রঙের টাইলস থাকার ফলে পানিটি নীল রং ধারণ করেছে বলে মনে হচ্ছে। কি যেন ভাবতে ভাবতে চোখের সামনে সেই দিনের স্মৃতিটা ভেসে ওঠে, যেদিন প্রথম ইহানের সাথে ওর দেখা হয়েছিল। পুষ্পিতা আর নীরাকে লন্ডনের ফ্লাইটে উঠিয়ে দিয়ে আরিহা গাড়ি নিয়ে ছুটতে চলে মানিকগঞ্জের দিকে। আশুলিয়ার হাইওয়ে দিয়ে দ্রুত বেগে ছুটে চলেছে গাড়িটি। আরিহা ফোনের স্ক্যানার অন করে ম্যানেজারের সাথে কিছু কথা বলছিল। আজকে মানিকগঞ্জে একটি ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটা নিয়েই মূলত তাদের কথাবার্তা। ঠিক তখনই পেছন থেকে দ্রুত বেগে কেউ হর্ন চাপতে শুরু করে, যা ক্রমাগত অসহ্যকর হয়ে উঠেছিল। আরিহা এবার ফোনটা কেটে পিছে তাকায়, কে এমন করেছে ঠিক জানার জন্য। আরিহা দেখতে পায় একটি লাল গাড়ি ওর পিছ থেকে অনবরত হর্ন বাজিয়ে চলেছে। আরিহা কিছু বলতে যাবে তার আগে গাড়িটি আরিহার গাড়ির পিছে একটা বাড়ি দিয়ে ওর গাড়ির সাথে একদম ঘেঁষে ওভারটেক করে চলে যায়, যার ফলে আরিহার ডান পাশের লুকিং মিররটি ভেঙে যায়। আরিহা এবার ধৈর্যের সকল বাঁধ ভেঙে যায়। রাগটা যেন অষ্টম আকাশে পৌঁছে যায়। গাড়িটার এক্সেলেটর জোরে চেপে ধরে দ্রুত গতিতে গাড়িটা টান দিয়ে ওই গাড়ির সামনে নিয়ে যায়। চোখের পলকে ওই গাড়িকে ওভারটেক করে খানিকটা সামনে গিয়ে গাড়িটা মাঝ রাস্তায় আড়াআড়িভাবে দাঁড় করায়, যার ফলে সেই গাড়িটা আরিহার গাড়ির সামনে আসতেই থেমে যায়। আরিহা এবার একটা ভাব নিয়ে বেরিয়ে আসে গাড়ির ভিতর থেকে। সাথে সাথেই সেই লাল গাড়িটি থেকে একজন যুবক বেরিয়ে আসে, পরনে লাল শার্ট আর সাদা জিন্স, চুলগুলো কপালে এসে পড়েছে, চোখে মুখে বিরক্তিকর
করা একটা ভাব। সে একটা ভাব নিয়ে আরিয়ার সামনে এসে দাঁড়ায়। কিছু বলতে যাবে তার আগেই আরিয়ার ডান সেই যুবকটির গালে কষে চড় বসিয়ে দেয়। যুবকটি বিস্ময়কর দৃষ্টিতে আরিহার দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণের মধ্যেই সেই বিস্ময়কর দৃষ্টি রাগান্বিত দৃষ্টিতে পরিণত হয়। সাদা গালে থাপ্পড় পড়ার ফলে গালে রক্তিম আভা ফুটে ওঠে। চোখ মুখ রাগের ফলে লাল বর্ণ ধারণ করে। আরিহা কিছু বুঝে ওঠার আগেই সেই যুবকটি আরিহার ডান গালে থাপ্পড় বসিয়ে দেয়। এবার চেঁচিয়ে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ! আমাকে ইহান মাহমুদকে থাপ্পড় মারার সাহস হয় কিভাবে? আরিয়া ইহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, চোরের মায়ের বড় গলা। প্রবাদটি আপনার জন্য একদম প্রযোজ্য। আর আপনার সাহস তো দেখছি বড্ড বেশি। আমাকে থাপ্পড় মারার মতো দুঃসাহস দেখিয়েছেন। আমার সাহস মূলত বেশি, আর বিনা দোষে থাপ্পড় খেয়ে আমি ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে থাকার মতো স্বভাব আমার নেই। আমি বলার চেয়ে সুদে আসলে সবকিছু ফেরত দিতে বেশি ভালো জানি। আরিহা এবার বাঁকা হেসে বলে, তাহলে তো আমাকেও মুখে না বলে সুদে আসলেই ফেরত দেওয়া উচিত। তা আপনার কাছে লাইটার বা ম্যাচ আছে? এমন কথা ইহান কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। একবার ভালো করে আরিহাকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয়। পরনে তার অতি সাধারণের মধ্যে কারুকাজ করা একটি সাদা কামিজ, চোখে চিকন ফ্রেমের সিলভার কালারের একটি চশমা। বাঁকা হাসার ফলে এক গালে টোল পড়ে আছে। দেখতে তো ভদ্র বলে মনে হচ্ছে। ইহান এবার কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে ওঠে, আমার কাছে এসব চাওয়ার মানে? আরিহা এবার শান্ত ভঙ্গিতে বলে, কারণ আপনি যে সিগারেট খান তা স্পষ্ট। কেননা আপনার ঠোঁট কিছুটা কালচে রঙের, বা হাতের ফাঁকে কিছুটা পোড়া দাগ দেখা যাচ্ছে, আর বাম সাইডের পকেটে সিগারেটের প্যাকেটের একটি অংশ দেখা যাচ্ছে। তাই ভাবলাম আপনার কাছে লাইটার থাকা কথা। এখন বলেন আছে কি না, থাকলে দিন। ইহান এবার অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যায়। এতটুকু সময়ে মেয়েটা এত কিছু খেয়াল করে ফেলেছে। ইহান এবার কথা না বাড়িয়ে নিজের ডান পকেট থেকে একটা লাইটার বের করে আরিহার হাতে দিয়ে দেয়। আরিহা এবার মুচকি হেসে গাড়ির পেছন থেকে পেট্রোল বোতলটা বের করে আনে। তারপর কিছু বুঝে ওঠার আগে ইহানের গাড়ির উপর ঢেলে দেয়। ইহান এবার চেঁচিয়ে ওঠে, এইসব কি হচ্ছে? আর ইউ ম্যাড অর হোয়াট? আরিয়া কিছু না বলে মুচকি হেসে লাইটার জ্বালিয়ে গাড়ির উপর ছুঁড়ে মারে। সাথে সাথে গাড়িটা ধাউ ধাউ করে জ্বলে ওঠে। কড়া ফাটা রোদের মধ্যে আগুন জ্বলতে থাকা গাড়িটা যেন প্রবল বেগে উত্তাপ বাড়াতে থাকে। সাথে ইহানের রাগের মাত্রাটাও। আরিহা এইবার বাঁকা হেসে বলে, সবকিছু সুদে আসলে ফেরত দিলাম। সুদটা তুলনামূলক বেশিই দিলাম। একটু যেই গাড়িকে ওভারটেক করেছিলেন সেটা আমারই গাড়ি ছিল। এইবার হয়তো নিশ্চয়ই বুঝেছেন যে আমি কোন সুদে আসলের কথা বলছি। ইহান এবার তেড়ে এসে বলে, তোমাকে তো আমি। এর আগেই আরিয়া একটা ক্রেডিট কার্ড ইহানের হাতে ধরিয়ে দিয়ে বলে, আপনার ক্ষতিপূরণ হতে বেশ টাকা এটাতেই আছে। এবার কোনো অভিযোগ থাকলে একা একা করতে থাকেন। এই বলে আরিয়া আর 1 মিনিটও সেখানে না দাঁড়িয়ে গাড়িতে বসে দ্রুত বেগে গাড়িটিকে ছুটিয়ে চলে যায়। আর ইহান সেদিকে তাকে কটমট করতে করতে বলে, আই উইল নট স্পেয়ার ইউ, হেড দিস শিট। কাঁধে কারো ছোঁয়া পেতেই আরিয়া অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসে। পাশে তাকাতেই ইহানকে দেখে সে ইহানের দিকে শান্ত এক চাহনি নিক্ষেপ করে। ইহান এবার জুতো খুলে প্যান্টটা উপরে গুজিয়ে নিয়ে পানিতে পা ভিজিয়ে ওর পাশে বসে পড়ে। আরিয়া কিছু না বলে চুপচাপ আগের ন্যায় পানির দিকে তাকিয়ে থাকে। ইহান তা দেখে বলে, কিছু কি ভাবছিলে? আরিয়া এক দীর্ঘশ্বাস নিয়ে বলে, অতীতের কিছু তিক্ত স্মৃতি মনে পড়ছিল। হোয়াট এভার, তুমি এখানে এটা বলো। ইহান এইবার এক শ্বাস নিয়ে অস্পষ্ট সুরে বলে ওঠে, আই এম সরি, আমার এসব করা ঠিক হয়নি। আরিয়া বাঁকা হেসে বলে, দ্য ইহান মাহমুদ আমাকে সরি বলছে? দ্যাট ইজ স্ট্রেঞ্জ। বাই এনি চান্স সত্যি আমাকে ভালোবাসতে শুরু করতে নাকি? ইহান এবার তেতে উঠে বলে, হোয়াট রাবিশ, ভুল করেছি বলে সরি বলছি, এর বেশি কিছু না। আই হেট ইউ অ্যান্ড আই উইল অলওয়েজ হেট ইউ। আরিয়া এবার হো হো করে হেসে ওঠে, যার মধ্যে ছিল এক চাপা কষ্ট আর্তনাদ, যা কখনোই ইহানের অন্তরের
ত্রিসীমানা পর্যন্ত পৌঁছাবে না। ইহান এবার একরাশ বিরক্ত নিয়ে উঠে যেতে নিতেই পানির দিকে তাকিয়ে আটকে ওঠে, কেননা পানির কিছুটা অংশ লাল হয়ে আছে, যা ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। ইহান বুঝে উঠতে পারছিল না যে এই লাল রং কোথা থেকে আসছে। ইহান খেয়াল করে দেখে লাল রংটি উৎপত্তি আরিহার ডান দিকের পা থেকে। ইহান এইবার চটজলদি আরিহার পাটা পানি থেকে উঠিয়ে ওর কোলে রাখে। এমন কিছু আরিয়া আশা করেনি, যার ফলে সে সামান্য পরিমাণ চমকে ওঠে। ইহান পা চেক করে দেখে তাতে অনেক গভীর একটি ক্ষত, যার মধ্যে হতে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। এর উপরে শুধুমাত্র 2টি ওয়াইন টাইম ব্যান্ডেজ করা, যা পানিতে ভিজে খুলে এসেছে। ইহান এইটা ভেবে অবাক হচ্ছে যে আরিয়া কিভাবে এই ক্ষত নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। মুখে তার কোনো প্রতিক্রিয়াই নেই। ওর জায়গায় অন্য কেউ হলে তো এতক্ষণে কেঁদে কেটে অস্থির হয়ে যেত, বিছানা থেকে উঠতে চাইতো না। কিন্তু আরিয়া এই ভেবে ইহান এক দীর্ঘশ্বাস নেয়, তারপর কিছু না বলে দ্রুত হল রুমে চলে যায়। আরিয়া সবকিছু এতক্ষণ শান্ত দৃষ্টিতে দেখছিল। ইহানের চলে যাওয়াতে সে তার ছেলের হাসি আসে। কিছুক্ষণের মধ্যেই পুষ্পিতা আর নীরা এসে হাজির হয়। চোখে মুখে তার চিন্তার ছাপ স্পষ্ট। নীরার হাতে একটি ফার্স্ট এড বক্স। দুজনেই দ্রুত আরিয়ার কাছে এসে ওর কাছে হাঁটু গেড়ে বসে। নীরা বিচলিত গলায় বলে ওঠে, তোর পা বলে কেটে গিয়েছে দেখি, কোথায় দেখা আমাকে। তখন পুষ্পিতা বলে ওঠে, আরে ও জীবনে বলবে, তুই সামনে পায় না দেখ গাধি। পুষ্পিতার কথা নীরার পছন্দ হওয়ার সে দ্রুত আরিয়ার পা টেনে নিজের সামনে আনে, আর সাথে সাথে ডান পায়ে থাকাটি ওদের চোখের সামনে ভেসে ওঠে। ক্ষতটা একটু পুরনো, কিন্তু পায়ে চাপ পড়ায় আর পানির স্পর্শে এসে আবার সতেজ হয়ে ওঠে। নীরা কাঁদো কাঁদো হয়ে সেই জায়গায় ড্রেসিং করতে শুরু করে। এইসব দেখে আরিয়া বিরক্তকর একটা ভাব নিয়ে কিছু বলতে নেবে তার আগেই পুষ্পিতা এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এই খাটাস মাই একদম চুপ। মুখ দিয়ে আজকে একটা কথা বের হলে তোকে আজ আমি পানিতে চুবিয়ে মারবো। হারামি একটা। পা কেটে গিয়েছে ভালো কথা, আমাদের বলবি না তো জানা কথা, কিন্তু নিজে তো ঠিক মতো ব্যান্ডেজটা করে নিবি। নিজের প্রতি কোনো চিন্তাই নেই তোর। মরবি না তো তুই, কিন্তু আমাদের ঠিকই টেনশনে জালে ফেলে ঠিকই মেরে ফেলবি। আরিয়া এবার পুষ্পিতার দিকে তাকায়। চোখে মুখে কেমন যেন বিচলিত ভাব ফুটে উঠেছে, সাথে আরিয়াকে নিয়ে চিন্তা, যা দেখে আরিয়া মুচকি হাসে। নীরা পায়ের ক্ষতটাতে ঔষধ লাগাতে লাগাতে বলে, ইস, ক্ষতটা কত গভীর, অনেক কষ্ট হচ্ছে তাই না। আরিয়া এবার নির্বোধভাবে বলে ওঠে, এর বেশি কষ্ট বুকের ভেতর বয়ে বেড়াচ্ছি আমি, এর সামনে এই কষ্টটা অতি নগণ্য। নীরা আর পুষ্পিতা কিছুক্ষণ দুজনের মুখ চাওয়াচাই করলো। তারা দুজন কিছু বলতে যাবে, তখনই আরিয়া গম্ভীর গলায় বলে ওঠে, আচ্ছা ব্যথা পেয়েছি আমি, কাটা জায়গা হতে রক্ত পড়ছে আমার, তাতে তোরা দুইজন এত হাইপার কেন হচ্ছিস? হোয়াট ইজ দ্য বিগ ডিল? আর নীরা, তুই এমন ভাব করছিস যেন আমার পাটাই কেটে পানিতে ভেসে যাচ্ছে। ডোন্ট বি সাচ এ ইমোশনাল ফুল। আরিহার কথায় খট করে পুষ্পিতার মাথায় আগুন ধরে যায়। পুষ্পিতা আরিহার মাথায় একটা চাটি মারে। আরিহা এবার রাগান্বিত দৃষ্টিতে পুষ্পিতার দিকে তাকায়। পুষ্পিতা দাঁত কেলিয়ে বলে, হাত আমার, শক্তি দিয়ে মারা চাটিও আমার, তুমি এত রাগ কেন দেখাচ্ছ বেবি? সাথে সাথে পুষ্পিতা আর নীরা দম ফাটা হাসিতে মেতে ওঠে। আরিহা এবার কিছু না বলে মুচকি হাসে। আরিহা এবার খেয়াল করে মাটিতে যে ময়লা আর তাতে যে তাদের ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে তা নিয়ে তাদের কোনো ভাবান্তর নেই। নীরা সুইমিং পুলের একদম কিনারায় বসা, তার ড্রেসের একটি অংশ ভিজে গেছে, একাকার হয়ে যাচ্ছে, কিন্তু তাও সে আরিহার পায়ের ক্ষতটা লাঘব করতে ব্যস্ত। আরিহা এবার এক দীর্ঘশ্বাস নেয়। ব্যান্ডেজ করা শেষ হতেই আরিহা দাঁড়িয়ে যায় আর জুতা পরে হাঁটা শুরু করে। নীরা আর পুষ্পিতা কিছু বলতে নেবে তার আগেই কোত্থেকে ইহান উড়ে এসে আরিহার সামনে এসে দাঁড়ায় আর হুট করেই আরিহাকে কোলে নিয়ে হাঁটা শুরু করে। আরিহা খানিকটা চমকে ওঠে। ইহান আরিহাকে গাড়িতে বসিয়ে দেয় আর নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো শুরু করে। বিছানায় বসে আছে আরিহা। কিছুক্ষণ আগেই ডাক্তার এসে আরিহাকে ইনজেকশন দিয়ে গেছে, ইনফেকশন যাতে না হয় তার জন্য।
বারান্দায় ইহান দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে। আরিহা কিছুটা অসুস্থ। এই কথাটা সকলকে জানিয়ে ইহান আরিহাকে নিয়ে আসে। আরিহা এবার ভাবনায় পড়ে যায়। এইটা কি আমার জন্য ইহানের চিন্তা নাকি নতুন করে কোনো প্ল্যানের অংশ মাত্র? আগের অবস্থা হলে হয়তো আমি এইটাকে আমার জন্য ইহানের চিন্তাই ভাবতাম, কিন্তু এখন আরিহা আবার ডুব দেয় অতীতে, যখন দ্বিতীয়বারের মতো ইহানের সাথে দেখা হয়েছিল। আসিফের কেবিনে বসে আছে আরিহা, সামনেই তার ল্যাপটপ। আপকামিং ফ্যাশন শো এর জন্য কিছু ইম্পর্টেন্ট মেল চেক করছে সে। তখন এই রুমে আরিহার ম্যানেজার এসে হাজির হয়, হাতে তার মডেলদের ডিটেলস পেপার। আরিহা ম্যানেজারের দিকে না তাকিয়ে বলে, মিস্টার কালাম, কোনো কি দরকার ছিল? মিস্টার কামাল তখন কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, ইয়েস ম্যাম, আপনি আপকামিং ফ্যাশন শো এর জন্য মেল মডেলদের ডিটেলসগুলো চেয়েছিলেন, তো সেইগুলো এসেছিলাম। প্লিজ চেক ইট আউট। কিছুক্ষণের মধ্যে তারা এসেও পড়বে, সব কিছু বুঝে নেওয়ার জন্য। ওকে, দেন গিভ মি দ্য পেপার। মিস্টার কামাল সেই ফাইলগুলো এগিয়ে দেয়। আরিয়া একের পর এক সকলের ডিটেলস চেক করতে থাকে। অবশেষে একজনের ডিটেলস দেখতে গিয়ে তার ভ্রুকুটি একত্রিত হয়ে যায়। সেই এইবার ভালো মতো পড়তে শুরু করে। নাম ইহান মাহমুদ, হাইট 6 ফিট, গায়ের রং হলদে ফর্সা, বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে, পেশায় একজন ইউটিউবার। দ্য বিগ ব্যান্ড নামের একটি নিজের চ্যানেল আছে। সাধারণত বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম, ফানি ভিডিও, রিমিক্স সং কম্পোস্ট করে থাকে, সাথে সাথে মডেলিংও করে। এই পর্যন্ত কয়েকটি নামি দামি ব্র্যান্ডের জন্য মডেলিং করেছে সে। পড়া শেষে আরিহা কিছুটা বাঁকা হাসে, তারপর মিস্টার কামালকে বলে যে সকলেই আসলে তাদের যেন কনফারেন্স রুমে বসানো হয় এবং তাদেরকে এই কন্ট্রাক্ট পেপারে সাইন করানো হয়। মাইন্ড ইট। মিস্টার কামালের দিকে একটা কাগজ এগিয়ে দেয়। মিস্টার কামাল সম্মতি জানিয়ে চলে যায়। আরিহা এবার নিজের ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে মুচকে হাসে। প্রায় 2 ঘন্টা পরেই সকলে এসে হাজির হয়। আরিহার কথা অনুসারে সকলকে কনফারেন্স রুমে নিয়ে যাওয়া হয় এবং আরিহা দেওয়া সেই কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে দেয়। সকলে বিনা পড়ে সেই কন্ট্রাক্টকে সাইন করে দেয়। সাইন করার শেষে মিস্টার কামাল সেই কন্ট্রাক্ট পেপারগুলো নিয়ে চলে আসে। এর কিছুক্ষণ পরেই আরিহার রুমে এসে হাজির হয়। আরিহাকে দেখার সাথে সাথে একজনের মাথা গরম হয়ে যায়। সে বরং আর কেউ নয়, ইহান। ইহান কিছু বলতে যাবে তার আগেই সকলে দাঁড়িয়ে যায় আর একসাথে বলে ওঠে, গুড ইভিনিং ম্যাম। আরিহা তখন মুচকি হেসে বলে, গুড ইভিনিং। আমাকে ম্যাম বলতে হবে না, ইউ অল ক্যান কল মি মিস আরিহা। নাও সিট ডাউন। সকলেই সাথে সাথে বসে যায়। ইহান ফিসফিসিয়ে পাশের জনকে জিজ্ঞেস করে যে সে কে। তখন পাশের জন তাকে জানায় যে এ হচ্ছে আরিয়া আহমেদ। আরিহা আহমেদ এই ফ্যাশন হাউসের মালিক। এটা শোনার সাথে সাথে ইহান অবাকের শীর্ষে পৌঁছে যায়। আরিহা তখন ইহানের এক্সপ্রেশন দেখে বাঁকা হাসে। অতঃপর সে বলতে শুরু করে, তো আপনারা আজ থেকে আমার আন্ডারে কাজ করছেন। কিছুক্ষণ আগে আপনাদের একটা গোপন পেপার সাইন করানো হয়েছে। কেউ হয়তো তা পড়েছে আর হয়তো পড়েনি, তাই সকলের সুবিধার্থে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, এই পেপারে লেখা ছিল যে আপনি আগামী 15 দিন আমার আন্ডারে কাজ করবেন। আমি যেভাবে বলবো সেইভাবেই আপনাদের করতে হবে। ফ্যাশন শো এর আগ পর্যন্ত কেউ কাজ ছাড়তে পারবেন না। যদি ছাড়েন তাহলে তার প্রতি স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। হতেও পারে এর জন্য আপনার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। আজকে মিস্টার কালামের থেকে সব কাজ বুঝিয়ে নিয়েন। কবে কি করতে হবে এখন আমি আসি। এই বলে আরিহা চলে যায়। যাওয়ার আগে ইহানের দিকে তাকিয়ে বাঁকা হাসে। ইহান তা দেখে প্রচন্ড রেগে যায়। হুট করেই পাশে থাকা গ্লাসটা মেঝেতে ফেলে দেয়। ইহানের ডাক কানে আসতেই আরিহা অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসে। চোখ তুলে সে ইহানের দিকে তাকায়। মেডিসিনগুলো নিয়ে ঘুমিয়ে পড়ো, ব্যথা কিছুটা কমে যাবে। আরিহা ইহানের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, বাবা এত কেয়ার, তা আমাকে ভালোবেসে ফেলে নাকি?
ইহান এবার তেতে উঠে বলে, হোয়াট রাবিশ, সবসময় সব কিছুকে ভালোবাসার সাথে মিলিয়ে কেন বুঝি না? মনুষ্যত্ব বলতে কিছু আছে ওকে? এখন এই মেডিসিনগুলো খেয়ে আমায় উদ্ধার করো। আরিয়া এক রহস্যময় হাসি দিয়ে ঔষধগুলো খেয়ে নেয়। ইহান এবার চলে যেতে নিলে আরিয়া ইহানের হাত ধরে টেনে ইহানকে বিছানায় শুয়ে দেয়। তারপর তার বুকে মাথা রেখে তাকে আঁকড়ে ধরে শুয়ে পড়ে। সবকিছু দ্রুত হওয়ায় ইহান হচকচিয়ে ওঠে। অতঃপর সব বুঝতে পেরে চেঁচিয়ে ওঠে, আর এইসব কি হচ্ছে? ছাড়ো আমায়, বলছি ছাড়ো। আরিয়া আরো শক্ত করে ইহানকে জোরে ধরে বলে, আজকে এভাবেই ঘুমাবো। আজকে কেন, রোজ এভাবেই ঘুমাবো। তোমার বুকে কেন জানি আলাদা শান্তি খুঁজে পাই, তাই আজকে থেকে বুক আমার পার্সোনাল প্রপার্টি। হোয়াট রাবিশ ইজ দিস? ছাড়ো আমাকে বলছি। এই বলে আরিয়াকে নিজের কাছ থেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে সে, কিন্তু কিছুতেই আরিয়াকে নিজের কাছ থেকে ছাড়াতে সক্ষম হলো না সে। তখন হুট করে আরিয়া ইহানের ঠোঁটে হালকা করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমাকে রাগিও না। আমি রাগলে যে ঠিক কি কি করতে পারি তা তোমার অগোচরে নয়। তাই এখন সুইট একটা বাচ্চার মতো ঘুমাও। কথাগুলো একদম শান্ত গলায় বলা হলেও এর মধ্যে ছিল এক ভয়ঙ্কর হুমকি। কিন্তু ইহানের কানে এইসবের কোনো কিছুই পৌঁছায়নি। সে তো এখনো শকড হয়ে আছে। ওর সাথে একটু আগে কি হলো ও সেটাই বুঝে উঠতে পারছে না। আরিয়া ইহানের অবস্থা বুঝতে পেরে একটু বাঁকা হাসে। অতঃপর এক তুড়ি বাজায়। তুড়ি বাজাতেই ঘরের সকল লাইট অফ হয়ে যায়।